আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর ভিডিওতে যদি তোমরা প্রথম এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় তাই। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। এর আগে আমরা তোমাদের বাংলা মেজর পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে আমি সেই সিলেবাস অনুযায়ী সাজেশনের যে প্রশ্ন, সেই সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখবে। দেখো, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 1 পেপার বড় প্রশ্নের সাজেশন তোমাদের কোর্স কোড দেওয়া রয়েছে। এরপরে দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস 10ম থেকে 8ম শতাব্দী পর্যন্ত। তোমাদের সিলেবাস ও সাজেশন 2024-25, অর্থাৎ তোমরা যেভাবে তোমরা এখানে পিডিএফ কপি দেখতে পাচ্ছ এটাই তোমরা পাবে, এইভাবেই তোমরা পাবে। তোমরা যদি আমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে যাও, সেখানে তোমাদের যেমন ফিজ পে করতে হয় প্রতি মাসে, এবং তার সঙ্গে যেদিন তোমার কোচিং থাকে সেই দিন তোমার 4-5 ঘন্টা সময় লস হয়। সেই সময়টি তুমি ব্যক্তিগত কাজে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর আমাদের কাছে এই নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে তোমরা পড়াশোনা করতে পারো। কারণ এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, সময়ের অপচয় করবে না। সময়ের অপচয় করলে ভবিষ্যতে এই সময় তোমাদের ভীষণভাবে কষ্ট দেবে। চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। এখানে দেখো, তোমাদের কত মার্কের কটি প্রশ্নের উত্তর করতে হবে সেটিও এখানে দেওয়া রয়েছে। এক নম্বর দাগে 2 মার্কের 23টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের উত্তর করতে হবে, এখানে মার্কস দেওয়া রয়েছে। 2 নম্বর দাগে 5 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5×5 = 25। 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10×2 = 20, অর্থাৎ মোট 75 মার্কের পরীক্ষা হবে। 75 মার্কের লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে সিলেবাসের দিকে যাচ্ছি না, একদম সরাসরি আমি সাজেশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখে নাও, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। তোমাদের এই সাজেশন সংগ্রহ করলে শর্ট প্রশ্নের সাজেশনটিও দেওয়া হবে, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী শর্ট প্রশ্ন ও উত্তরের পিডিএফ কপিটিও দেওয়া হবে। এই শর্ট প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, কোনো চিন্তার কারণ নেই। তোমরা একদম নিশ্চিন্তে নির্ভয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। তোমরা পেমেন্ট করলে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। তোমরা 100% নোটস পাবে। তোমরা ভাববে না যে আমি পেমেন্ট করলাম যদি নোটস না পাই, এমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তোমার 250 টাকা মেরে দিয়ে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সংস্থা আমাদের চালাতে হয়। আমাদের সমস্ত সাবজেক্টের টিচার রয়েছে, টাইপিস্ট রয়েছে, তাদের বেতন রয়েছে। তাই এত টাকা খরচ করে আমরা যে কাজ করছি, সামান্য তোমার 250 টাকা আমরা কখনোই মারবো না। তোমরা কোনো রকমের ভয় করবে না। কোনো ক্রমে যদি তোমরা ভুলভাবে বাড়তি টাকা পেমেন্ট করে দাও, সেই টাকাও তোমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের কোনো টেনশনের কারণ নেই। 1 নম্বরে এককে দেখো যে প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের যুগ বিভাগ করো, প্রত্যেক বিভাগের সাহিত্যিক নিদর্শনের নাম লেখো। 2 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। তারপরে 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার, রচনা, প্রকাশকাল, প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করো। চর্যাপদে প্রতিফলিত তৎকালীন মানুষের জীবনযাত্রা বা সমাজ জীবনের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কতখানি বুঝিয়ে দাও, বা চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি। তারপরে 2 নম্বর একক থেকে আদি মধ্যযুগ থেকে তোমাদের প্রশ্ন, তুর্কি আক্রমণ থেকে বাংলার সমাজ জীবনে তুর্কি আক্রমণের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যে এর অভিনবত্ব বিচার করো। এখানে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্ব নাম কী ছিল? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কটি খণ্ড রয়েছে? খণ্ডগুলির পরিচয় দাও। বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো, একই প্রশ্ন। তারপরে 9 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য ধারায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রতিফলিত তৎকালীন সমাজ জীবনের চিত্র আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে কৃষ্ণের লৌকিক জীবনের স্বরূপের পরিচয় দাও।
এরপরে মঙ্গল কাব্যের উদ্ভব, লক্ষণ, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন ও মনসামঙ্গল বিজয়গুপ্ত থেকে প্রশ্ন। দেখো মনসামঙ্গল কাব্যের উদ্ভব ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও বা আলোচনা করো। এরপর অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্যে রয়েছে ভাগবত, রামায়ণ ও ভাগবত, এই মহাভারত। দেখো 14 নম্বর প্রশ্ন, রামায়ণ মহাভারতের তুলনায় ভাগবত জনপ্রিয় হয়নি কেন। 15 নম্বর প্রশ্ন, বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। তারপরে 16 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো। এটি 5 মার্কের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, মহাভারতের অনুবাদক হিসাবে কবি কাশিরামের কবি কৃতিত্ব সংক্ষেপে মূল্যায়ন করো। এখানে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোর উত্তর পিডিএফ কপিতে রয়েছে, আর যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো সাজেশন। এই আমি যে পিডিএফ কপিতে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে, তবে পিডিএফ কপি একটু অন্যরকম রয়েছে, কারণ যতগুলো অথবা দিয়ে প্রশ্ন সেট করা হয়েছে সমস্ত অথবা কিন্তু এই সাজেশনের প্রথম অংশে দেওয়া রয়েছে, আর এখানে শুধু একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে। পিডিএফ কপিতে অনেক অথবা দেওয়া দিয়ে প্রশ্নগুলো সেট করা রয়েছে, কারণ অনেক প্রশ্ন রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সালে পরীক্ষাগুলো এসেছে, সেই প্রশ্নগুলোকে একত্রিত করা হয়েছে। দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেই বিষয়ে তোমার মতামত দাও। 20 নম্বর প্রশ্ন, বাংলা পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, একক 3 থেকে অন্তমধ্য যুগ থেকে শ্রী চৈতন্য বাংলা সাহিত্য চৈতন্য জীবনী কাব্য থেকে প্রশ্ন। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য রচয়িতা হিসাবে বৃন্দাবন দাসের কৃতিত্ব বিচার করো। এখানে অথবা দিয়ে প্রশ্ন আরেকটি দেওয়া রয়েছে, বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের গুরুত্ব আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও, কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো, যুক্তি সহ আলোচনা করো। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটিতে স্টার চিহ্ন দেওয়া হয়নি, ভুল হয়েছে, এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বে। এরপরে দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্য থেকে জ্ঞানদাস, গোবিন্দ দাস ও বৃন্দাবনের ষড়গোস্বামী। দেখো 24 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। 26 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। তারপর মনসামঙ্গল কাব্যের কবি ও কাব্য, কেতকাদাস ক্ষেমানন্দ। মনসামঙ্গল কাব্য রচনায় কেতকাদাস ক্ষেমানন্দের অবদান আলোচনা করো, বা কেতকাদাসের কবি প্রতিভার পরিচয় দাও। তারপর চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাবকাল পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তার কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বিচার করো। তারপর ধর্মমঙ্গল কাব্য থেকে ঘনরাম চক্রবর্তী, এই ধর্মমঙ্গল কাব্য থেকে প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ নির্দেশ করে যে কোনো একজন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিচার করো, অথবা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব বা মৌলিকত্বের দিকগুলি বিচার করো। 30 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন কবির কবি প্রতিভার পরিচয় দাও। এরপরে ভারতচন্দ্র ও তার অন্নদামঙ্গল কাব্য থেকে প্রশ্ন। দেখো অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্যের বিশিষ্টতা বা কবি কৃতিত্বের পরিচয় দাও, অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। 32 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যে কটি খণ্ডে বিভক্ত অন্নদামঙ্গল ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন, লেখো। এরপরে সপ্তদশ শতাব্দীর কবি ও কাব্য থেকে প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো। 34 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রণয় উপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি কৃতিত্বের বিশিষ্টতার পরিচয় দাও। ইউনিট 4 থেকে প্রশ্ন, গীতিকা কি গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা গীতিকার সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা পাওয়া যায়। 37 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে কোনো একটি পালাগান অবলম্বনে গীতিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 38 নম্বর প্রশ্ন, বাউল গানের ভেতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তার সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবি প্রতিভার পরিচয় দাও। 39 নম্বর প্রশ্ন, কবি গানের স্বরূপ বিশ্লেষণ করে যে কোনো একজন কবিওয়ালার পরিচয় দাও। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর বাকি প্রশ্নগুলো তোমাদের জন্যই তেমনটা ইম্পর্টেন্ট নয়, তবুও সেই প্রশ্নগুলো পড়ে রাখবে, আর এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এখানে দেখো 2023 সালের প্রশ্নটিও দেওয়া রয়েছে, কী কী পড়েছিল 2023 সালে, এখানে পুরোটাই তুলে দেওয়া রয়েছে। তারপরে সাজেশন অনুযায়ী পরপর তোমাদের প্রশ্নগুলোর উত্তর রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়। এখানে দেখতে পাচ্ছ পুরোটাই সুন্দর করে উদ্ধৃতি সহকারে উত্তর লেখা রয়েছে। তোমরা এইভাবে পরীক্ষায় যদি লিখে আসতে পারো খুব সুন্দর মার্কস পাবে, তোমাদের মার্কস কাটার কোনো জায়গা থাকবে না, এবং তোমাদের যে হাইস্ট মার্কস সেই হাইস্ট মার্কস তোমরা পাবে। তোমাদের কোনো টেনশনের কারণ নেই, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। এই নোটস সম্বন্ধে কোনো রকমের কোনো দ্বিধাবোধ থাকবে না, একদম তোমরা নিশ্চিন্ত থাকতে পারো।
এখানে একদম নির্ভুল আকারে নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমরা চাইলে আজই সংগ্রহ করো এবং ঘরে বসে এই নোটসগুলো পড়ে মুখস্থ করে পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। আর এখানে যেভাবে লেখা রয়েছে পরীক্ষার খাতায় সেইভাবে লিখবে, তবে পয়েন্টস বেশি করে দেওয়া রয়েছে। তোমরা মার্কসের দিকে লক্ষ্য রেখে এবং সময়ের দিকে লক্ষ্য রেখে যতটা পারবে লিখবে, যেভাবে তোমরা পারবে লিখবে। কোনো প্রবলেম হলে অবশ্যই ফোনে কথা বলে নেবে। তবে সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে। বাইরে থেকে কারো কাছ থেকে সংগ্রহ করলে তারপরে মেসেজ করলে বা ফোন করলে কোনো সহযোগিতা পাবে না। তাই সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই নোট সংগ্রহ করবে, তাহলে তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে। কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করে দেওয়া হবে। আর কখনোই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে যদি তোমার নাম্বারটি অ্যাড হয়ে যায়, সেই নাম্বার থেকে রিমুভ হয়ে যাবে। কখনো কোনো ফ্রি প্রলোভন যদি দেখায়, ফ্রির প্রলোভনে কখনো পা দেবে না, কারণ কেউ কখনো স্বার্থে কোনো কাজ করে না। তাই ফ্রিতে কখনো আকৃষ্ট হবে না। যদি ফ্রিতে আকৃষ্ট হও তাহলে কিন্তু তোমার বিপদের সম্ভাবনা থাকবে। তাই সব সময় সতর্ক থাকবে, সাবধানে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।